স্টোরি টেলার ইশিতার চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেকটা সময় কেটে গেল। এক বুক নিস্তব্ধতা আর একরাশ অন্ধকারকে সঙ্গী করে আমি আজ আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আমি জানি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, কোথায় হারিয়ে গিয়েছিল আপনাদের সেই অতি পরিচিত স্টোরি টেলার ইশিতা। আসলে প্রকৃতি মাঝে মধ্যে আমাদের শরীর আর মনকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে ফেরাটা বেশ কঠিন হয়ে পড়ে। বেশ কিছুদিন শরীরটা একদম সাথ দিচ্ছিল না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এই অন্ধকার দুনিয়ার গল্পগুলো আপনাদের শোনানো সম্ভব হয়নি। কিন্তু বিশ্বাস করুন, আমার শরীর অসুস্থ থাকলেও আমার এই ঘরটা কিন্তু কখনো শান্ত ছিল না। মাঝরাতের সেই ছমছমে ভাব আর দরজার ওপাশে কারোর দাঁড়িয়ে থাকার অনুভূতিগুলো আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিয়েছে গল্পগুলো বলা এখনো বাকি। তাই সব বাধা কাটিয়ে সুস্থ হয়ে আমি আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় ভয়কে জাগিয়ে তুলতে। আজ থেকে আবার শুরু হবে আমাদের সেই অজানাকে চেনার যাত্রা। তবে তার আগে যারা আমাকে এখনো মনে রেখেছেন আর আমার ফেরার অপেক্ষায় ছিলেন, তারা এই ভিডিওটি একটি লাইক করে দিন। আর যদি আপনি আজ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। কারণ এই চ্যানেলে কেবল গল্প হয় না, এখানে ভয়ের সাথে সরাসরি দেখা হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, এইবার থেকে আমি আসছি প্রতি শুক্রবার আর মঙ্গলবার আপনাদের জন্য গল্প নিয়ে। তাহলে তৈরি তো আজকে সেই রক্তহীন করা বাস্তব অভিজ্ঞতাটি শোনার জন্য? এই ঘটনার সূত্রপাত হয়েছিল ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে এক অভিশপ্ত কুয়োকে ঘিরে বছরের পর বছর ধরে নানা রহস্যময় মৃত্যু ঘটে চলেছে। স্থানীয়দের দাবি, সেই কুয়োর আশেপাশে যারা গিয়েছে তারা আর কোনোদিন স্বাভাবিকভাবে ফিরতে পারেনি। আমাদের গল্পের মূল চরিত্র হলো আকাশ, যে এই তথাকথিত মিথ ভাঙার জন্য নিজের ক্যামেরা নিয়ে সেখানে পৌঁছায়। আকাশ ভাবেনি যে তার এই জেদ তাকে এমন এক অন্ধকার জগতের মুখোমুখি দাঁড় করাবে যেখান থেকে ফেরা অসম্ভব। সন্ধ্যা নামার সাথে সাথেই গ্রামের রাস্তাগুলো জনশূন্য হয়ে গেল এবং এক অদ্ভুত কবরের মতো নিস্তব্ধতা পুরো গ্রামটাকে গ্রাস করল। আকাশ লক্ষ্য করলো গ্রামের কুকুরগুলো সেই কুয়োর দিকে তাকিয়ে একভাবে আর্তনাদ করে চলেছে, যা সচরাচর শোনা যায় না। সে তার রেকর্ডার অন করে কুয়োর দিকে এগোতে শুরু করলো। আর তখনই বাতাসের তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে গেল। কুয়োর কাছাকাছি পৌঁছতেই আকাশ অনুভব করলো এক তীব্র পচা লাশের গন্ধ, যা তার নাকে এসে ধাক্কা মারছে। টর্চের আলো কুয়োর ভেতরে ফেলতেই সে দেখল জল একদম স্থির, কিন্তু সেখানে কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। আচমকা কুয়োর ভেতর থেকে এক অমানসিক গোঙানির শব্দ ভেসে এলো, যেন কেউ জলের নিচে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আকাশ কিন্তু ভয় পেলেও তার ক্যামেরা চালানো বন্ধ করলো না, কারণ সে এই দৃশ্যটি লাইভ রেকর্ড করতে চেয়েছিল। ঠিক তখনই তার মনে হলো পেছন থেকে কেউ তার নাম ধরে খুব ক্ষীণ স্বরে ডাকছে, আকাশ, ফিরে যেও না। সেই কণ্ঠস্বরটি ছিল তার মৃত মায়ের মতো, যা শুনে তার হাড় হিম হয়ে গেল। সে দ্রুত পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে ঘন ঝোপঝাড় আর অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। অন্ধকার যেন ধীরে ধীরে আরো ঘন হয়ে আসছিল এবং আকাশের টর্চের আলোটা বারবার কাঁপতে শুরু করলো। সে লক্ষ্য করলো কুয়োর চারপাশের পাথরগুলো থেকে এক ধরনের কালচে তরল গড়িয়ে পড়ছে, যা দেখতে অবিকল রক্তের মতো। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা কালো কুচকুচে হাত বেরিয়ে এলো এবং পাথরের কানায় ভর দিয়ে উপরে ওঠার চেষ্টা করলো। সেই হাতের নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং আঙ্গুলগুলো ছিল হাড় সর্বস্ব,
যা দেখে আকাশ পাথরের মতো স্থির হয়ে গেল। তার চিৎকার করার ইচ্ছা থাকলেও গলা দিয়ে সেই সময় তার কোনো আওয়াজ বের হচ্ছিল না। যেন কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠ রোধ করে রেখেছে। সেই বীভৎস হাতটি কুয়োর বাইরে আসতেই এক বিশাল আকারের ছায়ামূর্তি আকাশের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মূর্তিটির কোনো পরিষ্কার মুখ ছিল না, কেবল দুটি জ্বলন্ত অঙ্গারের মতো চোখ তাকে লক্ষ্য করছিল। আকাশের মনে হলো তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে এবং সে ধীরে ধীরে জ্ঞান হারাতে বসেছে। সেই ছায়ামূর্তিটি কোনো শব্দ না করে বাতাসের ওপর দিয়ে ভেসে তার দিকে আরো কয়েক কদম এগিয়ে এলো। আকাশ যখন পেছানোর চেষ্টা করলো, সে দেখল তার পা দুটি মাটিতে আটকে গেছে এবং নড়াচড়া করার কোনো উপায় নেই। ছায়ামূর্তিটি তার কানের কাছে এসে এক অদ্ভুত হিসহিসে শব্দে বলতে লাগলো, তুমিও এই কুয়োর অংশ হতে এসেছ তো? সেই কণ্ঠস্বরে এক ধরনের কম্পন ছিল, যা আকাশের মস্তিষ্কের কোষগুলোকে অবশ করে দিচ্ছিল এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। হঠাৎ তার চারপাশের জঙ্গল থেকে অসংখ্য কান্নার রোল ভেসে আসতে শুরু করলো, যেন অনেক আত্মা একসাথে মুক্তি চাইছে। আকাশের মনে হলো সে কোনো এক নরকের দরজায় দাঁড়িয়ে আছে, যেখানে সময়ের কোনো হিসেব নেই। মরিয়া হয়ে আকাশ তার পকেট থেকে একটা ছোট ছুরির মতো ছুরি বের করলো, যা সে আত্মরক্ষার জন্য এনেছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সেই ছায়ামূর্তিটিকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করতেই তার হাতটি শূন্যতায় মিলিয়ে গেল। ছায়ামূর্তিটি এবার এক বিকট হাসিতে ফেটে পড়ল এবং তার শরীর থেকে হাজার হাজার কালো পোকা বেরিয়ে আকাশের গায়ে পড়তে লাগলো। আকাশ যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কারণ সেই পোকাগুলো তার চামড়া কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। সে বুঝতে পারল এই অশুভ শক্তির কাছে কোনো শারীরিক অস্ত্র কার্যকর নয়, কারণ এটি জাগতিক কোনো সত্তা নয়। হঠাৎ করে কুয়োর ভেতর থেকে একটি তীব্র আলোর ঝলকানি বের হলো এবং সেই ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল। আকাশ এই সুযোগটি হাতছাড়া না করে সর্বশক্তি দিয়ে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো। দৌড়ানোর সময় সে একবারও পেছনে ফিরে তাকায়নি, কিন্তু সে অনুভব করতে পারছিল সেই ছায়াটি তাকে যেন তাড়া করছে। বনের প্রতিটি গাছ যেন আজ জীবন্ত হয়ে তাকে আটকে ধরার চেষ্টা করছিল এবং লতাগুলো তার পায়ে জড়িয়ে ধরছিল। সে যখন গ্রামের সীমানায় পৌঁছলো, তখন ভোরের আজান বা মন্দিরের ঘণ্টার আওয়াজ পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কেবল নীরবতা। আকাশ দেখল গ্রামের প্রতিটি বাড়ি ভেতর থেকে বন্ধ এবং চারপাশ এক কুয়াশাচ্ছন্ন মায়া জালে ঢাকা পড়ে আছে। সে বুঝতে পারল সে গ্রামের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে না, বরং কোনো এক গোলক ধাঁধায় আটকে পড়েছে। বারবার একই জায়গায় সে ফিরে আসছে এবং সেই অভিশপ্ত কুয়োটি আবার তার সামনে দৃশ্যমান হচ্ছে। এই লুপ বা মায়ার খেলা তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিচ্ছিল। অবশেষে আকাশ একটি পুরনো মন্দিরের সামনে গিয়ে আছড়ে পড়ল এবং দরজায় ধাক্কা দিতে শুরু করলো। মন্দিরের ভেতর থেকে এক বৃদ্ধ সাধু বেরিয়ে এলেন এবং আকাশের মাথায় হাত রাখতেই সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। সাধু বললেন, তুমি যা দেখেছো তা দেখার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই। তুমি আজ মৃত্যুর মুখ থেকে ফিরেছ। সাধুর মন্ত্রপুত জল চোখে মুখে ছিটিয়ে দিতেই আকাশের চারপাশের সেই কাল্পনিক মায়াজাল ছিন্ন হয়ে গেল। সে দেখল সে আসলে সেই কুয়োর একদম কিনারায় দাঁড়িয়েছিল এবং আর এক কদম ফেললেই সে নিচে পড়ে যেত। সেই ছায়ামূর্তিটি তখন কুয়োর ভেতরে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এবং এক বিদঘুটে দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। আকাশ বুঝতে পারল সেই সাধু না থাকলে আজ তার অস্তিত্ব কেবল এই কুয়োর অন্ধকারেই বিলীন হয়ে যেত। সাধু তাকে জানালেন, এই কুয়োটি আসলে এক প্রাচীন তন্ত্র সাধকের আস্তানা ছিল, যে অমর হওয়ার নেশায় অনেককে বলি দিয়েছিল। সেই সাধকের আত্মাই এখন এক পিশাচে পরিণত হয়েছে এবং প্রতি বছর কাউকে না কাউকে নিজের শিকারে সে পরিণত করে। আকাশ যখন তার ক্যামেরার ফুটেজ চেক করতে গেল, সে দেখল পুরো মেমোরি কার্ডটি নষ্ট হয়ে গেছে এবং সেখানে
কেবল নয়েজ ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু তার গায়ের ওপর থাকা সেই পোকার কামড়ের দাগগুলো তখনও কিন্তু টাটকা ছিল, যা প্রমাণ দিচ্ছিল যে ঘটনাটা সত্যি। আকাশ সেই রাত থেকেই কথা বলার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছিল এবং কয়েক মাস তাকে মানসিক হাসপাতালে কাটাতে হয়েছিল। আজও সে ঘুমের ঘরে সেই কুয়োর জলের শব্দ শুনতে পায় এবং আতঙ্কে চিৎকার করে ওঠে। সেই ঘটনাটি তার জীবনের প্রতিটি মুহূর্তকে এক বিষাক্ত আতঙ্কে পরিণত করে দিয়েছে। কয়েক বছর পর আকাশ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরল, সে সিদ্ধান্ত নিল এই কাহিনীটি সবাইকে জানাবে, যেন কেউ আর ভুল না করে। সে জানতো যে মানুষ একে কেবল গল্প বা গুজব ভেবে উড়িয়ে দেবে, কিন্তু সে তার শরীরের ক্ষতগুলো দেখিয়ে সত্যতা প্রমাণ করতে পারে। ঝাড়খণ্ডের এই নির্জন এলাকাগুলোতে আজও এমন অনেক জায়গা আছে যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। যারা সেই কুয়োর আশেপাশে যাওয়ার সাহস দেখিয়েছে তাদের বেশিরভাগই এখন নিখোঁজ অথবা অপ্রকৃতস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষের কৌতূহল যখন সীমানা ছাড়িয়ে যায়, তখন প্রকৃতি বা অশুভ শক্তি তার প্রতিশোধ নিতে দ্বিধা করে না। আকাশ এখন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করে, যারা মানুষকে এই ধরনের নিষিদ্ধ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেয়। তবে আকাশের চোখের সেই আতঙ্ক কিন্তু আজও কাটেনি। গল্পের এই পর্যায়ে দর্শক হিসেবে আপনাদের মনে হতে পারে এটি কেবলই কল্পনা, কিন্তু বাস্তবের ভয়ঙ্কর দিকটি অনেক বেশি অন্ধকার। আজ আমরা যেখানে বাস করছি তার খুব কাছেই হয়তো এমন কোনো শক্তি লুকিয়ে আছে যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আপনি যখন রাতে একা এই ভিডিওটি দেখছেন, একবার ভেবে দেখুন তো, আপনার পেছনে কেউ নেই তো? অশরীরী আত্মারা কেবল নির্জন বনেই কিন্তু থাকে না, তারা আমাদের মনের দুর্বলতার সুযোগ নিয়ে ঘরের কোণেও জায়গা করে নেয়। আকাশের মতো সাহসী হওয়ার চেষ্টা করবেন না, কারণ সাহসী হওয়ার পুরস্কার সবসময় কিন্তু ভালো হয় না। বিশেষ করে সেই কুয়ো বা পুরনো ভাঙা বাড়ির আশেপাশে যাওয়ার আগে 10 বার ভাববেন। আপনার জীবন আপনারই হাতে, আর এইসব অশুভ শক্তিগুলো সবসময় আপনার ভুলের অপেক্ষায় থাকে। আকাশের সেই মেমোরি কার্ডটি পরবর্তীকালে এক ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল, যেখানে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। যদিও দৃশ্য কিছু একটা দেখা যাচ্ছিল না, কিন্তু অডিও রেকর্ডিংয়ে 1000 বছরের পুরনো কোনো এক বিলুপ্ত ভাষার শব্দ শোনা গেছিল। গবেষকরা জানিয়েছিল সেই শব্দগুলো আসলে এক ধরনের অভিশাপ, যা শুনলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যেতে পারে। আকাশ এখন আর আগের মতো করে কথা বলে না, সে কেবল কাগজে কলমে নিজের অভিজ্ঞতার কথা লিখে গেছে, যা এই স্ক্রিপ্টের মূল ভিত্তি। তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ওরা আসছে, ওরা ঠিক আমাদের পেছনেই আছে, কেবল আমরা দেখতে পাই না। এই একটি লাইন পড়ে যারা তার ডায়েরি খুঁজে পেয়েছিল তারাও আজ নিখোঁজ হয়ে গেছে বলে দাবি করা হয়। সত্য নাকি মিথ্যে সেই সিদ্ধান্ত আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। ইউটিউবের এই ভুতুড়ে দুনিয়ায় আমরা অনেক গল্পই শুনি, কিন্তু বাস্তব যখন গল্পের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়, তখন পালানোর পথ থাকে না। এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা যে জগৎটা কেবল আলো দিয়ে ঘেরা নয়। অন্ধকারের শক্তিগুলো যখন জেগে ওঠে, তখন কোনো যুক্তি বা বিজ্ঞান আমাদের বাঁচাতে পারে না। আপনি যদি এমন কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে সাবধানে থাকবেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের মনে রোমাঞ্চ জাগিয়ে থাকে, তবে বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, অন্ধকারের নিজস্ব এক ভাষা আছে, যা কেবল তারাই বোঝে যারা সেই জগতে পা দিয়েছে। আপনার চারপাশের পরিবেশের উপর নজর রাখুন, হয়তো কেউ আপনাকে আড়াল থেকে লক্ষ্য করছে। সবশেষে এটাই বলবো, ভয় পাওয়া মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, কিন্তু সেই ভয় যখন বাস্তবের সামনে দাঁড়ায়, তখন মানুষ দিশেহারা হয়ে যায়। আমার এই সিরিজটি চালিয়ে যাওয়ার জন্য আপনাদের উৎসাহ একান্ত কাম্য, যেন আমরা আরও এমন রোমহর্ষক কাহিনী তুলে ধরতে পারি। পরবর্তী পর্বে আমরা জানব আরও কিছু রহস্যময় ঘটনা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, একা অন্ধকারে ঘুরবেন না এবং নিজের চারপাশ সম্পর্কে সতর্ক থাকুন। আপনার সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই
এক নতুন এবং আরও বেশি ভয়ঙ্কর বাস্তব কাহিনীর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি।